কবিরাজ মশাই, যখন ও ছিল না তখন ছিলই না, কোনো কোনো ভাবনাই ছিল না। এখনো কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। হা, ও চলে গেলে আর এ ঘর ঘরই থাকবে না। আচ্ছা, আপনি কি মনে করেন? ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো বলেন কি? শাস্ত্রে বলছেন পৈত্তিকান সন্নিপাতজান কফবাত সমুদ্ভবান। এখন কি করতে হবে শুধু সেইটুকু বলে দিন। খুব সাবধানে রাখতে হবে। সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটা তো স্থির করে দিয়ে যান। আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। দেখুন, দেখুন, ও ছেলে মানুষ, ওকে ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখা যে ভারী শক্ত। তা কি করবেন বলেন? এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ। কারণ কিনা শাস্ত্রে বলছে অপস্মারে জ্বরে কাশে কমলায়াং হলিমকে। আপনার ওই শাস্ত্র থাক, তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে, অন্য কোনো উপায় নেই। কিছু না, কারণ পবনে তপনে চৈব। আপনার ওই আপনার ওই চৈব নিয়ে আমার কি হবে আপনি আপনি বলতে পারেন? শুধু কি করতে হবে সেইটে বলে দিন। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর কবিরাজ মশাই। রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাওয়ার সময় ওর কষ্ট দেখে আমার আমার বুক ফেটে যায়। সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। আজ তবে উঠি দত্তমশায়। ওইরে, ঠাকুরদা এসছে। কেন? আমাকে তোমার ভয় কিসে? কেন আবার? হ্যাঁ, তুমি যে ছেলে খেপাবার সর্দার। তা বাপু, তুমি তো ছেলেও নও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খেপবার বয়সও গেছে, তোমার ভাবনা কি? ঘরে যে ছেলে একটি এনেছি ভাই। সে কিরকম? আমার স্ত্রী পোষ্যপুত্র নেওয়ার জন্য ক্ষেপে উঠেছিল। সে তো অনেক দিন থেকে শুনে আসছি, কিন্তু তুমি তো নিতে চাও না। জানোই তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি। কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো। কিন্তু কিন্তু এই ছেলেটিকে আমার যে কিরকম ভালো লেগে গিয়েছে। বেশ বেশ ভাই, আহ, তা ছেলেটিকে কোথায় পেলে বলো দেখি। আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো, ছোটবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। আহা হা 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 হা, তবে তো আমাকে তার দরকার আছে। আর তার উপর কবিরাজ বলছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেরকম প্রকুপিত হয়ে উঠেছে, তাতে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে এই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপরে ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব, কেমন? পিসেমশাই, ও পিসেমশাই, কি অমল? আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা। ওই যেখানটাতে পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙেন, যেখানে ভাঙা ডালের খুঁতগুলি দুই হাতে তুলে নিয়ে লেজের উপর ভর দিয়ে বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না?
না বাবা। আমি যদি কাঠবিড়ালি হতুম তবে বেশ হতো, কিন্তু পিসেমশাই আমাকে কেন বেরোতে দেবে না? কবিরাজ মশাই যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি বললেই কি সমস্ত জানতে পারে? বেশ বেশ বেশ, তাও তুমি জানো না। আমি যে পুঁথি কিছুই পড়িনি, তাই জানি নে। দেখো, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমল বাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে, আর সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। সে কি কথা বাবা, যদি পণ্ডিত হতে পারতুম তাহলে তো আমি বেঁচে যেতুম। আমি যা আছে সব দেখব, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার কথা, দেখবে কি, আর দেখবার তো আছেই বা কি। আমাদের জানলার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টার পার হয়ে চলে যাই। কি পাগলের মতো কথা, কাজ নেই কর্ম নেই, খামোখা পাহাড়টা পার হয়ে চলে যায়। কি যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো বুঝতে হবে যে ওটা পেরিয়ে যাওয়া বারণ। নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কি ছিল? পিসেমশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক মনে হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে, তারাও দুপুরবেলা একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? তারা তো আর তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতে চায়ও না। আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিলাম। সত্যি নাকি? কিরকম শুনি? তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুঁটুলি বাঁধা, তার বাঁ হাতে একটা ঘটি, পুরনো একজোড়া নাগরা জুতো পরে সে এই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? হয় বই কি বাবা, কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। আর খুঁজে যদি না পাও? খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। আচ্ছা আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপরে তুমি। তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। আচ্ছা তুমি কি হতে চাও বলো? এখন আমার কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা, আমি ভেবে বলবো। বেশ, কিন্তু এমন করে যে সে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না। বিদেশি লোক আমার ভারী ভালো লাগে। যদি তোমাকে ধরে নিয়ে যেত? তাহলে তো সে বেশ হতো, কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাইকে বলবো সে রেখে দেয়। আমার কাজ আছে বাবা, আমি চললুম। কিন্তু দেখো বাবা, বাইরে যেন বেরিয়ে যেও না। যাব না। কিন্তু পিসেমশাই, রাস্তার ধারের ওই ঘরটিতে আমি বসে থাকবো। দই, দই, ভালো দই। দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। বাহ, কেমন ছেলে তুমি! কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন?
আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। দাঁড়াও বাবা, বাঘটা নামিয়ে নি, একটু বড় হাঁপিয়ে গেছি। বাবা তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, সামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, সামলি নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি। কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনো দিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? হ্যাঁ ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়। বাবা বাবা বাবা, ঠিক কথা, আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদীর থেকে জল তুলে তো নিয়ে যাই। তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যায় মরে যায়, আরে দই বেচতে যাবে কেন বাবা, এত এত পুঁতি পরে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। কিরকম করে তুমি বলো? দই দই, ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। বাবা তুমি আমার একবার দই খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? না 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 না, কিচ্ছু দেরি হয়নি বাবা, কিচ্ছু দেরি হয়নি, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ তোমার কাছে শিখে নিল। আসি বাবা। দই দই, ভালো দই দই, ভালো দই, দই দই, ভালো দই। ওই যে রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে। প্রহরী, ও প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করব? যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে। একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিনরাত্রি এখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা হা হা হা, তাই বটে। তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোণে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলি দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে
সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। সে কি হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, তখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং। তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সবাইকে বলে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যাই, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বই কি। কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। কোনোদিন কবিরাজি হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন, তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি। যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোইনি। কিন্তু তোমার ওই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী। কি বাবা? আচ্ছা, ওই যে রাস্তার ওপারের বড় বাড়িতে নিশান উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে, রাজার ডাকঘর। এ ছেলেটি ভারী মজার। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি। দেখো, একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষকে রাজা এতটুকু টুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। বেশ হবে। আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন, তুমি কেমন করে জানলে? তা নইলে তিনি ঠিক তোমার ওই খোলা জানলার সামনেই অত বড় একটা সোনালী রঙের নিশান উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ লাগছে। আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার যে অনেক ডাক হরকরা আছে, দেখনি বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়। আচ্ছা, কোথায় তারা ঘোরে? ঘরে ঘরে, দেশে দেশে। এর প্রশ্ন শুনলে হাসি পায়। বড় হলে আমি রাজার ডাক হরকরা হব। ডাক হরকরা? সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো। সে খুব জবর কাজ। তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁ ঝাঁ করে, তখন ঘন্টা বাজে, ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, বাইরের কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে, ঢং ঢং ঢং। ওই যে মোড়ল আসছে, এবার আমি পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি, তাহলেই মুশকিল বাঁধাবে। কই মোড়ল? কই কই?
ওই যে অনেক দূরে, মাথা একটা মস্ত গোলপাতার ছাতি। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না না, ও আপনি মোড়লি করে। যে ওকে মানতে চায় না, ও তার সঙ্গে দিনরাত এমনি লেগে থাকে যে ওকে সকলেই ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব, কেমন? রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয়। এই জানলার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারিনি। কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেব, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাক হড়কড়া যদি আমাকে না চেনে? এই তো মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও। কে রে রাস্তার মধ্যে আমায় ডাকাডাকি করে? কোথাকার বাঁদর এটা? হ্যাঁ, কোথাকার বাঁদর এটা? তুমি তো মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। মানে বই কি, খুব মানে। রাজারে ডাক হড়কড়া তোমার কথা শুনে? না শুনে তার প্রাণ বাঁচে? বাস রে, সাধ্য কি? তুমি ডাক হড়কড়াকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানলার কাছটাতে বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে। তোমার নামে চিঠি? কে লিখবে তোমায় চিঠি? রাজা যদি চিঠি লেখে তাহলে ছেলেটা তো কম নয়। রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। হ্যাঁ, কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছে খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে। মোড়ল মশাই, তুমি অমন করে কথা করছো কেন? তুমি কি আমার ওপর রাগ করেছো? বাস রে, তোমার ওপর রাগ করব এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে। মাধব দত্তের বড় বাড় হয়েছে দেখছি, 2 পয়সা জমিয়েছে কিনা। এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়া আর কথা নেই। রোশনা, ওকে মজা দেখাচ্ছি। ওরে ছোড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। না মোড়ল মশাই, তোমাকে কিচ্ছু করতে হবে না। কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না। তোমাদের খবর নেওয়ার জন্য এখনই পাইক পাঠিয়ে দেবেন। না, মাধব দত্তর ভারী আস্পর্ধা, রাজার কানে একবার উঠলে দুরস্ত হয়ে যাবে। কে তুমি? মল ঝমঝম করতে করতে চলেছ, একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা যে বয়ে যায়। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না? আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানিনি কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে। আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। না না, বন্ধ করো না, এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকু খোলা। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো?
সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছ? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছ মল বাজছে, ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না, সেইখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতুম। তাই বই কি? ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। সরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেইখানে আমি চাঁপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে। কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুথা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এইখানে বসে থাকতে পারতুম, তাহলে কেমন মজা হতো। তাহলে সমস্ত দিন কি করতে? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে যাই। বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না। লক্ষ্মী ছেলে হয়ে এইখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আর আমাকে একটি ফুল দিয়ে যাবে? ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ। তুমি তাহলে ফুল তুলে আসবে? আসবো। আসবে? আসবো। আমাকে ভুলে যাবে না? আমার নাম অমল, মনে থাকবে তোমার? না, ভুলবো না। দেখো, মনে থাকবে। ভাই, তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? একবার একটুখানি এইখানে দাঁড়াও না। আমরা খেলতে চলেছি। কি খেলবে তোমরা ভাই? আমরা চাষ খেলা খেলবো। এই দেখো লাঠি, এটাই আমাদের লাঙল। আমরা দুজনে তুই গরু হব। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন। তারপরে সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে দিয়ে বাড়ি ফিরে আসবে? হ্যাঁ, সন্ধ্যের সময় ফিরবো। আমার এই ঘরের সামনে দিয়েই ফিরো ভাই। তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে। কবিরাজ? কবিরাজের মানা তুমি শোনো বুঝি? চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না ভাই, তোমরা আমার এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। এখানে কি নিয়ে খেলবো? ওই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এসব তোমরাই নাও ভাই। ঘরের ভিতরে একলা খেলতে ভালো লাগে না, এসব ধুলে ছড়ানো পড়েই থাকে, এ আমার কোনো কাজে লাগে না। বাহ বাবা, কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, এই যে জটাই বুড়ি, দেখছিস ভাই কেমন সুন্দর সেপাই। এসব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হচ্ছে না? না, কিচ্ছু কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিলুম। আর কিন্তু ফিরিয়ে দেব না। না, ফিরিয়ে দিতে হবে না। কেউ বকবে না তো? কেউ না, কেউ না। কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলো নিয়ে আমার এই দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো। আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে, আমি নতুন খেলনা আনিয়ে দেব। বেশ ভাই, আমরা রোজ এখানে এসে খেলে যাব। ও ভাই, সেপাইগুলোকে এখানে সব সাজা, আমরা লড়াই লড়াই খেলি। বন্দুক কোথায় পাই? ওই যে এক মস্ত সরকারি পড়ে আছে, ওটাকে ভেঙে ভেঙে নিয়ে আমরা বন্দুক বানাই। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, আমার ভারী ঘুম পেয়ে আসছে। জানি না কেন আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ বসে আছি আমি,
আর বসে থাকতে পারছি না, আমার পিঠ ব্যথা করছে। এখন যে সবে 1 প্রহর বেলা, এখনই তোমার ঘুম পায় কেন? ওই শোনো, 1 প্রহরের ঘন্টা বাজছে। হ্যাঁ, ওই যে বাজছে, ঢং ঢং ঢং, আমাকে ঘুমোতে যেতে ডাকছে। তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসবো। পিসে মশাই, আজ আর সেই জানলার কাছেও যেতে পারবো না? কবিরাজ বারণ করেছে। হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যায়ামও বেড়ে গেছে। না পিসে মশাই, সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাব করে নিয়েছো। আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়। এতেও কি কখনো শরীর থেকে? দেখো দেখি, আজ তোমার মুখখানা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। পিসে মশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। ফকির? তোমার আবার ফকির কে? সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। কই বা, আমি তো কোনো ফকির কে জানি নে। এই ঠিক তার আসবার সময় হয়েছে। এই যে ফকির, এসো, আমার বিছানায় এসে বসো। এ কি? এই যে ঠাকুরদা, তুমি? আমি ফকির। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি ক্রৌঞ্চ দ্বীপে গিয়েছিলাম, সেখান থেকে এইমাত্র আসছি। ক্রৌঞ্চ দ্বীপে? এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো পেয়েছো নাকি আমাকে? আমার তো যেতে কোনো খরচাই নেই, আমি যেখানে খুশি যেতে পারি। তোমার ভারী মজা। আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? খুব মনে আছে। বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে কোথাও কিছুতে তোমাকে বাধা দিতে পারবে না। আচ্ছা, এসব কি পাগলের মতো হচ্ছে তোমাদের? বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করি নে, কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন, তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। না না পিসে মশাই, তুমি কবিরাজকে কিচ্ছু বলো না। এখন আমি এইখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করব না। কিন্তু যেদিন আমি ভালো হব সেই দিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। ছি বাবা, কেবলই এমন যাই যাই করতে নেই, শুনলে আমার মন যে কেমন খারাপ হয়ে যায়। ক্রৌঞ্চ দ্বীপ কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির। সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ। সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওড়ে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে? হ্যাঁ, সমুদ্রের ধারে বই কি। সব নীল রঙের পাহাড় আছে? নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে? বিলক্ষণ বিলক্ষণ। ঝর্ণা না থাকলে কি চলে? হ্যাঁ, একেবারে হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে। আর আর তার কি নৃত্য! নুড়িগুলোকে ঠুংঠাং ঠুংঠাং করে বাজাতে বাজাতে কেবলই কলকল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে।
কবিরাজের বাবার সাধ্য নেই তাকে এক দণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো অবশ্য আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে না করে রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার এক পাশে আমি বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিতাম। আমি যদি পাখি হতুম তাহলে তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলুম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা কিন্তু তেমন বেশ জমবে না। বোধহয় ওতে হয়তো তোমার কিছুটা লোকসানি হয়ে যাবে। আর তো আমার চললো না, আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দেবে দেখছি। যাকে আমি চললুম। ফকির, পিসেমশাই তো গিয়েছেন, এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনেছি তো তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে। সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে। তবে তো তুমি সবই জানো দেখছি, সেই পথেই তো। আমি সব জানি ফকির। তা তো দেখতেই পাচ্ছি। তা কেমন করে জানলে বলো দেখি? তা আমি জানি না, আমি যেন চোখের সামনে দেখতে পাই। মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সে অনেক দিন আগে। কতদিন তা মনে পড়ে না। অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? জানি বই কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষে নিতে যাব। পারবো না যেতে? বাবা, তোমার আর ভিক্ষের দরকার হবে না। তিনি তোমাকে যা দেবেন অমনি দিয়ে দেবেন। না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব। আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে, তাই না? সে খুব ভালো হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। তা তুমি কি ভিক্ষা চাইবে বলো তো? আমি বলবো, আমাকে তোমার ডাক হড়কড়া করে দাও। আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। বাবা, ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ? না না, দুঃখ নেই। একদিন আমার চিঠি এসে পৌঁছবে, সে কথা মনে করলেই আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে কি যে লেখা থাকবে তা তো আমি জানি না। তা নাই জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই হলো। আচ্ছা, তোমরা দুজনে মিলে কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি? কেন, কি হয়েছে? শুনেছি তোমরা নাকি রটিয়েছ রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। তাতে হয়েছে কি? হ্যাঁ, আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কানে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। সকল কথাই রাজার কানে ওঠে সে কি আমরা জানি নে? তবে সামলে কেন চলো না? রাজা বাদশার নাম করে অমন জাতা কথা মুখে কেন আনো? তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে। ফকির, রাজা কি রাগ করবেন? অমনি বললেই হলো? হ্যাঁ, রাগ করবে? কেমন রাগ করে দেখি তো। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের উপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাবে। দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে আর ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না? এখনই
এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি আসবে চিঠি, আজই আসবে। আজ কেমন ঠেকছে? কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওইটাই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলেছে। দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন। এখন বলুন ব্যাপারখানা কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলুম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। না কবিরাজ মশাই, আমি ওকে খুব করেই চারিদিক থেকে আগলে সামলে রেখেছি। ওকে আমি বাইরে যেতেই দিইনি, দরজা তো প্রায় বন্ধই রাখি। হঠাৎ আজ কেমন একটা হাওয়া দিয়েছে। ওই যে জানালা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, তাও বন্ধ করে দাও, ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়। অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমোচ্ছে। ওর মুখ দেখে মনে হয় যেন, কবিরাজ মশাই, যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে রাখতে পারবো না। ও কি, তোমার ঘরে যে মোড়ল আসছে? এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও। কিরে ছোড়া? আরে আরে চুপ চুপ! না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না। আমরা নিতান্তই সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। ও ও ছেলে মানুষ, ও পাগল। ওর কথা কি ধরতে আছে? না না, এতে আশ্চর্যের কি আছে? তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, ওর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি? এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব, হ্যাঁ? এই যে তার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির। ফকির, তুমি বলো না, এ কি সত্যি তার চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এটা সত্যি তার চিঠি। কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি না। আমার চোখে যে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না, এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি। আমার জন্য তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আর আমার এক দণ্ড ভালো লাগছে না। হ্যাঁ, মশাই, দোহাই আপনার, দোহাই, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? আরে ঠাকুরদা, তুমিও কি খেপে গেলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেপেছি। তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন। তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে আনছেন। ফকির, ফকির, ওই যে ফকির, তার বাজনা বাজছে।
শুনতে পাচ্ছ না? উনি আর একটু না খেপলে তো শুনতে পাবেন না। মোড়ল মশাই, তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনেও করিনি। দাও দাও, আমাকে তোমার পায়ের ধুলো দাও। না, এ ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে ঢং ঢং ঢং, সন্ধ্যা তারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? ওরা যে জানলা বন্ধ করে দিয়েছে, আমি খুলে দিচ্ছি। ওকে ও এ কি উৎপাত? কে তোমরা? মোড়ল মশাই, এ ডাকাত তো নয়। কে রে? আমি পঞ্চানন মোড়ল, তোদের মনে ভয় নেই নাকি? দেখো দেখো একবার, শব্দ থেমেছে। পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষে নেই, সে যত বড় ডাকাতি হোক না কেন। দ্বার যে ভেঙে ফেলেছে, তাই আর কোনো শব্দ নেই। মহারাজ আজ রাত্রে আসবেন। কি সর্বনাশ! কত রাত্রে দূত, কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে ঢং ঢং ঢং, তখন? হ্যাঁ, তখন রাজা তাঁর বালক বন্ধুটিকে দেখবার জন্য তাঁর সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। চারিদিকে সমস্ত যে বন্ধ, খুলে দাও, খুলে দাও, যত তার জানলা আছে সব খুলে দাও। বাবা অমল, কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। সব খুলে দিয়েছ, সব তারাগুলি দেখতে পাচ্ছি। অন্ধকারে ওপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন, তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে তো? পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো ওই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। তিনি সব চিনিয়ে দেবেন। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সবই। সে আমি সব ঠিক করে রেখেছি পিসেমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। তা কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইব তিনি যেন আমাকে তার ডাকঘরের ঘর কড়া করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। হায় আমার কপাল! পিসেমশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি রাখবে? তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবরই তুমি জানো। আমরা তো কিছুই জানতাম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও, তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু
কোনো দরকার নেই। এইবার তোমরা সকলে স্থির হও। ওর ঘুম এসেছে। ঠাকুরদা, ঠাকুরদা, তুমি ওরকম মূর্তির মতো হাত জোর করে নীরব হয়ে বসে আছো কেন? কেন ঠাকুরদা, কেন? আমার 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 কিরকম ভয় হচ্ছে। যা দেখছি এসব কি ভালো লক্ষণ? এরা 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 আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? অন্ধকার করে দিচ্ছে কেন? আমার আমার ঘর তারার আলোতে আমার কি হবে ঠাকুরদা? চুপ করো অবিশ্বাসী, কথা কয়ো না। অমল, অমল, ও যে ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা, দাও তোমার ফুল। ও কখন জাগবে? যখন রাজা এসে ওকে ডাকবেন। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে ভোলেনি। আমাদের আজকের নাটক এখানেই শেষ হলো। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন প্রথম ছেলে নবনীল সরকার, দ্বিতীয় ছেলে অর্ঘ্য রায়, দইওয়ালা প্রণব কান্তি নন্দী, কবিরাজ দীপঙ্কর গঙ্গোপাধ্যায়, মাধব দত্ত অরিজিৎ চক্রবর্তী, মোড়ল অভিক দাস, প্রহরী দীপ্যমান চট্টোপাধ্যায়, রাজদূত দীপঙ্কর গঙ্গোপাধ্যায়, রাজ কবিরাজ নির্মাল্য মৈত্র, ঠাকুরদা অর্ণব রায়চৌধুরী, সুধা নয়নিকা সরকার এবং অমলের ভূমিকায় মৌলিক ঘোষ। প্রযোজনা জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও, পরিবেশনা বুলফিশ ল্যাবসের নাট্য বিভাগ। জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও রঙ্গমঞ্চ অনুষ্ঠান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে একটি নতুন নাটক নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসব। নমস্কার।